আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমি বানাতে চলেছি এবছরের শেষ কাঁচা পাকা আমের মজাদার আচার। এই আচারের স্বাদ এমন হবে যে একবার বানিয়ে রাখলে সারা বছর ধরে আপনি নিশ্চিন্তে খেতে পারবেন। কাঁচা আর হালকা পাকা আমের সংমিশ্রণে তৈরি হবে টক, মিষ্টি আর ঝাল এই তিন স্বাদের এক অসাধারণ আচার। সঠিক মশলার অনুপাত আর সহজ পদ্ধতি অনুসরণ করলে আচার অনেক দিন ভালো থাকবে এবং স্বাদও হবে একদম পারফেক্ট। তাহলে আর দেরি কেন, চলুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে খুব সহজে এই সুস্বাদু কাঁচা পাকা আমের আচারটি আমরা তৈরি করব। প্রথমেই তো আপনারা দেখতে পেয়েছেন আমি কতগুলো কাঁচা পাকা আম আমি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। তারপরে আমি আমগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখুন আমি কিভাবে করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, তারপরে লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ। এরপরে আমি এটাকে ভালোভাবে করে মিশিয়ে নেব। একদম ভালোভাবে করেই মিশিয়ে নিতে হবে, তাহলে আমগুলোর গায়ে একদম ভালো করে লবণ মরিচের গুঁড়াটা ভালোভাবে লেগে যাবে আর আমের আচারটা খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো আমি একদম সবগুলো আমের গায়ে লবণ মরিচের গুঁড়াটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে নিয়ে চলে যাব ছাদে, আর ছাদে গিয়ে আমি আমগুলোকে একটু 30 মিনিটের জন্য রোদে দিব। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে সবগুলো আম রোদে দেওয়ার জন্য আমি তিনটা এখানে পাত্র নিয়েছি। তিনটা পাত্রে আমি আমগুলোকে দিয়েছি রোদে, একদম একটার গায়ে একটা যাতে লেগে না থাকে সেইভাবে আমি আমগুলোকে রোদে দিয়েছিলাম। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে 30 মিনিটের জন্য আমি আমগুলোকে রোদে রেখে যাব। এবার আমি এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি ধনিয়াটা শুকনো খোলায় টেলে নিচ্ছি, আর পাঁচফোড়নটাও টেলে নিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করতে মনে নাই। তো এই জায়গায় দেখুন আমি কিন্তু সবগুলো মশলা এখানে রেডি করে নিয়েছি। এখানে রয়েছে পাঁচফোড়ন, সরিষা বাটা, রসুন বাটা, যে ধনিয়াটা আমি টেলে নিয়েছিলাম ওটার গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আমি আদা বাটা নিয়েছি। বাস এতটুকুই মশলার দরকার হবে। আমি এই সবগুলো মশলা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো মশলা পরিমাণ অনুযায়ী নিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন আচারে বা যে কোনো রান্নার জন্য মশলাটা সবসময় পরিমাপ করে দেওয়ার জন্য। তো এখানে পরিমাপ করে দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। এরপরে কিন্তু আমি আরও একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি দুটো বোম্বাই মরিচ নিয়েছি আর কিছু নিয়েছি শুকনো মরিচ। এই তো এগুলো আমি এখন সবগুলো নিয়ে এখন চলে যাব আচারটা রেডি করার জন্য। এরপরে কিন্তু 30 মিনিট পরে আমি ওই শুকানোর জন্য যে আমটা রোদে দিয়েছিলাম ওই আমগুলো কিন্তু নামিয়ে নিয়েছি, সেটা আর ভিডিওতে দেখাইনি। এখন আমি প্রথমেই এখান থেকে কিছু মরিচ, ওই যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম সেগুলোকে টেলে নিব। টেলে মরিচটা কিন্তু আগে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিব। এক্ষেত্রে কি হয়, এরকম হাত দিয়ে যদি শুকনো মরিচটা আপনারা আগেই গুঁড়ো করে রাখেন তাহলে আচারটা খেতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমি সেটাই করেছি। এখানে আমি শুকনো মরিচগুলোকে টেলে নিচ্ছি। এবার আমি চুলার উপরে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আচারে কিন্তু সরিষার তেলটাই সবসময় ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি মজার হয়। তো এখানে আমি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে এখন আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দিব রসুন বাটা। এগুলো ভালোভাবে দেওয়ার পরে একদম তেলের সাথে ভালোভাবে করে ভেজে নিব। অনেকক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নিচ থেকে লেগে যাবে। এই তো আদা রসুনটা ভালোভাবে ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা। এখন সরিষা বাটাটা দেওয়ার পরেও একদম ভালোভাবে করে ভেজে নিচ্ছি। আর সরিষা বাটাটা কিন্তু আদা রসুন বাটাটার পরেই কিন্তু দিতে হবে।
সবগুলো মশলা এখন আমি ভালোভাবে করে ভেজে নিচ্ছি। তো দেখতেই থাকুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে দারুচিনি বা এলাচ দিতে পারেন, কিন্তু আমি আচারে দেই না, মানে আমি আচারে দারচিনি এলাচ দিলে ঘ্রাণটা নিতে পারি না, এজন্য আমি দেইনি। তো এই যে দেখুন আমি কিন্তু রোদে দেওয়ার পরে এই যে আমগুলো নামিয়ে নিয়েছি। আর আমগুলো রোদে দেওয়ার পরে কিন্তু 3টা ঝুড়িতে আমি আমগুলো রেখেছিলাম, এখন কিন্তু আমি একটা ঝুড়িতেই রাখতে পেরেছি। তো এই যে দেখুন এখন কিন্তু এই তেলটা মানে কিভাবে দেখাই কিন্তু বোঝা যাচ্ছে যে মশলাগুলো ভাজা শেষ। তো এখন কিন্তু এই যে ওই ভাজা মশলার ভিতরে ওই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে কিন্তু এখন আলতো হাতে হালকা করে নেড়ে দিতে হবে, একবারে নাড়া যাবে না, যেহেতু আমার আমের পরিমাণটা বেশি হয়ে গেছে আর কড়াইটা একটু ছোট হয়ে গেছে। তো ব্যাপার না, এরপরে কিন্তু আমটা কি বলে মানে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমটা একদম পারফেক্টভাবেই কড়াইয়ে বসে যাবে। তো এই যে দেখুন আমি এখন কিন্তু এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচটা দিয়ে কিন্তু এখন আমি আরও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি আচার একটু ঝাল পছন্দ করি, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু আমি এর মধ্যে আবার একটু লবণও দিয়ে দেব। লবণটা আমার কাছে মনে হয়েছে যে তখন লবণটা একটু কম হয়েছিল, তো এখানে কিন্তু আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তো এখন লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে কিন্তু এখন ভালোভাবে করে নেড়ে দিতে হবে, যাতে করে সবগুলো আমের গায়ে ভালোভাবে লাগে। সবগুলো আম ভালোভাবে নাড়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন সরিয়ে নিলাম তখন কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যেহেতু এখানে কাঁচা পাকা আম নিয়েছি তাই আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দুটো যে ওই বোম্বাই মরিচ নিয়েছিলাম সেই দুটো দিয়ে দিব। বোম্বাই মরিচ দেওয়ার কারণে কিন্তু আচার থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে, আর এই ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনারা জানি না কার কাছে কীরকমের লাগে বোম্বাই মরিচের ঘ্রাণ, কিন্তু আমার কাছে আচারের ভিতরে এরকমের মরিচের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। এরপরে আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি এখানে ভেজে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং ওই যে মরিচটা গুঁড়ো করে রাখছিলাম শুকনো মরিচটা ওটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা অন্যরকম হয়ে গেছে। এরপরে আর আমার কোনো ভিডিও করা হয় নাই। তো এরপরে আমি কড়াই থেকে নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আচারটার কালারটা কতটা সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো এরকমের কাঁচা পাকা আম বছর শেষ হওয়ার আগে একবার হলেও বানিয়ে খাবেন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, ভিডিওতে দেখাতেও ভুলে গেছিলাম, অবশ্যই কিন্তু এই আচারের ভিতরে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন। ভিনেগারটা দিলে কিন্তু আপনারা এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো যাই হোক, আজকে রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।